শীর্ষ সন্ত্রাসী ত্রিমতি সুব্রত বাইন ১৯৯০ সালে রাজধানীর মগবাজারে রফিক নামে একজনকে খুনের মাধ্যমে ঢাকার আন্ডারওয়ার্ল্ডে প্রবেশ করেন। বনে যান গ্যাং কিলিং মাস্টার। মোস্ট ওয়ান্টেড এই সন্ত্রাসীর নামে রয়েছে ৩০টি হত্যা মামলা। কুখ্যাত 7 স্টার বাহিনীর প্রতিষ্ঠাতা তিনি। তার সহযোগী মোল্লা মাসুদ অস্ত্র চালানোয় পারদর্শী। তিনি কিলিং মাস্টার এবং গ্যাং কিলার নামে পরিচিত। তার নামেও আছে অন্তত ৩০টি হত্যা মামলা। ঢাকার আন্ডারওয়ার্ল্ডের মুকুটবিহীন সম্রাট, এক নামে চেনে সবাই। আন্তর্জাতিক মহলে যার পরিচিতি ফতে আলী ওরফে দাদা ভাই। ট্রিপল ডাবল সহ নানা কৌশলে খুন করতেন তিনি শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন। তার নামে আছে ৩০টি হত্যা মামলা। গ্রেপ্তার হয়েছেন ৫ বার। সবশেষ ১৯৯৯ সালের মার্চে গ্রেপ্তার হন সুব্রত বাইন। সে বছরের জুলাইয়ে জামিনে মুক্তি পান। পালিয়ে আশ্রয় নেন ভারতে। গেল বছরের ৫ই আগস্ট দেশের পট পরিবর্তনের পর আবারও ফেরেন দেশে। আত্মগোপনে থেকে চালান অপরাধ কর্মকাণ্ড। সম্প্রতি দেশে কয়েকটি খুনোখুনিতে তার নাম আসে। গোয়েন্দা তথ্য বলছে ১৯৯৯ সালে মগবাজারে রফিক নামে একজনকে খুন করে অপরাধের শুরু সুব্রত বাইনের। ১৯৯১ সালে সহযোগীদের নিয়ে গড়ে তোলেন 7 স্টার বাহিনী। সন্ত্রাসী মুরগি মিলন, আসিফ ও মুরাদকে খুন করে দখলে নেন ঢাকার আন্ডারওয়ার্ল্ড। শুরু করেন চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও খুনোখুনি। ইস্কাটন, কাঁঠালবাগান, মালিবাগ, শান্তিনগর, বড় মগবাজার, খিলগাঁও, নয়াটোলা, উত্তরা, টঙ্গী এবং গুলশান এলাকায় ছিল তার নিয়ন্ত্রণে। ব্যবসায়ীদের ফোন করে বড় অঙ্কের চাঁদা আদায় করতেন। গড়ে তোলেন ভাড়াটে খুনি চক্র। সুব্রত বাইনের অন্যতম সহযোগী মোল্লা মাসুদ। তার নামে রয়েছে ৩০টি হত্যা মামলা। অস্ত্র চালানোতে ছিলেন বিশেষ পারদর্শী। ভয় দেখিয়ে চাঁদা আদায় করতেন নিয়মিত। সরকার ঘোষিত ২৩ শীর্ষ সন্ত্রাসীর মধ্যে মাসুদ ৭ নম্বরে। আন্ডারওয়ার্ল্ডে কিলিং মেশিন, গ্যাং কিলার নামে ডাকা হয় তাকে। 7 স্টার গ্রুপের সদস্য হিসেবে কিলিং মিশনে অংশ নিতেন, যার নেতৃত্ব দিতেন সুব্রত বাইন। মাসুদও মোস্ট ওয়ান্টেড আসামি। আর মোল্লা মাসুদের বাড়ি জালকাঠির মহাদেবপুরে। বাবা আমজাদ হোসেন ছিলেন সরকারি চাকরিজীবী। রাকিব হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। বার্তাকক্ষ থেকে যুক্ত হয়েছেন আমাদের স্টাফ রিপোর্টার রাকিব হোসেন। রাকিব, আপনাকে স্বাগত। আপনার প্রতিবেদনে জানা গেল যে সবশেষ কবে তিনি সুব্রত বাইন জামিনে মুক্তি পেলেন। শীর্ষ সন্ত্রাসী, ৩০টা হত্যা মামলা রয়েছে, তারপরও কি করে জামিন পান তারা, একটু যদি আপনার কাছে শুনি। যেমনটা জানেন যে এখন পর্যন্ত তিনি হচ্ছে 6 বার, কিন্তু এবার নিয়ে 6 বার গ্রেপ্তার হয়েছেন। এর আগে 5 বার কিন্তু সুব্রত বাইন কিন্তু হচ্ছে গ্রেপ্তার হয়েছেন। সবশেষ ১৯৯৯ সালের মার্চ মাসে তিনি হচ্ছে গ্রেপ্তার হন। এই গ্রেপ্তার হওয়ার পর কিন্তু সে বছরেরই জুলাইতে তিনি, অর্থাৎ 3 মাস পরে তিনি হচ্ছে জামিনে মুক্তি পান। আসলে এখানে বেশ কিছু প্রশ্ন আসলে থাকে যে হচ্ছে রাজনৈতিক কিছু রাজনৈতিক কিছু প্রেক্ষাপট থাকে। সব কিছু মিলিয়ে আসলে আদালতের প্রসঙ্গ তো এই বিষয়ে আসলে কিছু বিষয় থাকে যেগুলোর কারণে আসলে এই শিশু সন্ত্রাসী যারা আছেন তারা প্রায় সময় আসলে জামিনে মুক্তি পান। আপনাকে একটা বিষয় একটু জানিয়ে রাখি, জামিনে মুক্তি পাওয়ার পর কিন্তু তিনি হচ্ছে ভারতে আশ্রয় নেন এবং ভারতে আশ্রয় নেওয়ার পর কিন্তু তিনি ভারত থেকে দুবাই এবং বিভিন্ন দেশে কিন্তু ফতে আলী নামে কিন্তু তিনি আসলে পরিচিত হন এবং পরিচয় ডিসক্লোজ করেন। একটা বিষয় একটু জানিয়ে রাখি যে এই সুব্রত বাইনের যখন তিনি প্রথম ১৯৯০ সালে, অর্থাৎ ১৯৯০ সালে তার হচ্ছে রফিক নামে মগবাজার একজনকে হত্যার মাধ্যমে তার এই আন্ডারওয়ার্ল্ডে হচ্ছে প্রবেশ হয় এবং আন্ডারওয়ার্ল্ডে প্রবেশের পর কিন্তু এক এক করে নানা ধরনের ডাবল ট্রিপল মার্ডারে কিন্তু তিনি হচ্ছে মিশনে আসলে অংশ নেন এবং অংশ নিয়ে কিন্তু তার হচ্ছে ঢাকার আন্ডারওয়ার্ল্ডে তার একক শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। কিন্তু এটা বিস্তারিত আমরা জেনেছি, কিন্তু এর বাইরে আমার যেটা জানতে চাওয়া, মানে এইরকম শীর্ষ সন্ত্রাসীকে আপনি যেটা বললেন, রাজনৈতিক নিশ্চয়ই কেউ না কেউ ছত্রছায়া দেয়, না হলে তারা কি করে জামিনে মুক্তি পায়? এর আগে 5 বার জামিনে মুক্তি পেল। তাদের তো এরই মধ্যে শাস্তি হয়ে, আমি যদি বলি যে সর্বোচ্চ শাস্তিও হয়ে যায়, ফাঁসি কার্যকর হয়ে যাওয়ার কথা, তাই না? আসলে এই বিষয়টা নিয়ে আপনি যেটা বলেছেন আসলে সেটাই আসলে মূল বিষয়, যে হচ্ছে রাজনৈতিক কিছু পৃষ্ঠপোষকতা কিন্তু এইসব সন্ত্রাসীদের ক্ষেত্রে থাকে। এর আগেও আমরা দেখেছি, কারণ এর আগে ১৯৯৯ সালে যখন তিনি গ্রেপ্তার হয়েছেন, একজন শীর্ষ সন্ত্রাসী, মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসী, যার বিরুদ্ধে আসলে ইন্টারপোলে রেড নোটিশ জারি ছিল এবং ৩০টি হত্যা মামলার আসামি ছিলেন। তিনি গ্রেপ্তার হওয়ার 3 মাস পরে তিনি কিভাবে আসলে কারাগার থেকে জামিন পান, এই ধরনের আসলে প্রশ্ন আসলে
থেকে যায়। তবে একটা বিষয় একটু আপনাকে জানাতে চাই যে হচ্ছে এই ধরনের সন্ত্রাসীদের আসলে প্রচুর পরিমাণে আসলে ইনভেস্ট থাকে, টাকা পয়সার যে বিষয়গুলো থাকে সেই টাকা পয়সার মানে অর্থ ব্যয়ের কারণে কিন্তু তারা আইনের অনেক ফাঁক ফোকর দিয়ে আসলে বেরিয়ে যান, মুক্তি পেয়ে যান। এই বিষয়গুলোও কিন্তু আসলে সামনে আসে। তো সব কিছু মিলিয়ে আসলে যে অর্থ ঢেলে দেওয়া অথবা অর্থ ব্যয় করে যে মুক্তি আইনের ফাঁক ফোকর দিয়ে তারা হচ্ছে বের হয়ে আসার যে বিষয়গুলো থাকে, রাজনৈতিক পৃষ্ঠপোষকতাও থাকে, সব কিছু মিলিয়ে আসলে এই কারণে কিন্তু এই ধরনের শীর্ষ সন্ত্রাসী যারা রয়েছেন তাদের আসলে আইনের আওতায় আনার পরও এখানে রাকিব, আপনার কি মনে হয় না যে এটার পিছনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছেন বা ছিলেন তাদেরও এক ধরনের টাকা পয়সা নিয়ে চুপ থাকার একটা ব্যাপার আছে? কারণ আপনি নিশ্চয়ই এটা রিকল করবেন, কারণ আপনারও পরিচিত কারো না কারোর কাছে সুব্রত বাহিনীর নাম দিয়ে কিন্তু টেলিফোন এসছে যে আমাদের লোকজন জেলে আছে, কিছু টাকা পয়সা লাগবে, নিশ্চয়ই শুনেছেন। হ্যাঁ, এই বিষয়টা একটু বলি। 5 আগস্টের পর পরিবর্তন হওয়ার পর কিন্তু হচ্ছে এই সুব্রত বাইন যারা আছেন, সুব্রত বাইন এবং তার সহযোগী মোল্লা মাসুদ যিনি আজকে গ্রেপ্তার হয়েছেন, এই দুইজনের নাম কিন্তু প্রায় সময় আমরা শুনেছি বিভিন্ন জায়গায় বিভিন্ন ব্যবসায়ী যারা বড় ব্যবসায়ী রয়েছেন তাদের কাছে আসলে ফোন করে টাকা চাওয়া হয়েছে যে সুব্রত বাইনকে টাকা না দিলে এই ধরনের হামলা করা হবে, ব্যবসা করতে দেওয়া যাবে না। এই নানা প্রশ্ন কিন্তু আসলে আমরা শুনেছি। তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে বিষয়গুলো, সদিচ্ছার কথা আপনি বলছেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু আমরা যখন তাদের সঙ্গে কথা বলেছি এবং জানার চেষ্টা করেছি যে এই ধরনের সন্ত্রাসীদের নাম ব্যবহার করে চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড, খুনোখুনির ঘটনা ঘটছে, তাহলে আপনাদের অবস্থান কি? আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে কিন্তু তারা বারবারই আমাদের আসলে বলছেন যে হচ্ছে তারা সর্বোচ্চ চেষ্টা করছেন, তাদের তালিকায় থাকা যেসব সন্ত্রাসী রয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু বলেছেন যে 23 জন শীর্ষ সন্ত্রাসী তাদের তালিকায় রয়েছে, এর ভিতরে কিন্তু সুব্রত বাইন রয়েছে। তারপর 7 নম্বরে কিন্তু হচ্ছে আপনাকে আমি যেটা বলেছিলাম যে মোল্লা মাসুদ রয়েছে, মানে অর্থাৎ তার সহযোগী। তো তাদের যে আভিযানিক যে বিষয়গুলো থাকে তারা সর্বোচ্চ চেষ্টা করছেন, এটা আসলে তাদের জায়গা থেকে তারা আমাদের বলছেন যে তারা সর্বোচ্চ চেষ্টা করছেন, কিন্তু কোনোভাবেই আসলে তাদের আইনের, তবে পুলিশের পক্ষ থেকে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে কিন্তু একটা বিষয় আমাদের জানানো হয়েছে যে আসলে আইন প্রয়োগ করে এই ধরনের সন্ত্রাসীদের যখন গ্রেপ্তার করা হয়, গ্রেপ্তার করে দেওয়ার পর যখন আদালতে হ্যান্ডওভার করা হয়, তারা যখন কারাগারে যায়, আসলে এই সম্পূর্ণ তাদের আসলে কারাগারে আটকে রাখা, বিচার কাজ সম্পূর্ণ করা, এই বিষয়গুলো কিন্তু আসলে আদালতের দায়িত্ব। তো ওই জায়গা থেকে যখন তারা আইনের ফাঁক ফোকর হয়ে বেরিয়ে যায়, তারপর কিন্তু তাদের আবার নতুন করে কিন্তু আইন শৃঙ্খলা কিছু করার থাকে না, সবকিছু মিলে একদম পরিষ্কার। কিন্তু এখানে নানা ধরনের অভিযোগ আছে যে এই যে চার্জশিটটা দেওয়া হয়, মানে অভিযোগপত্র, এই অভিযোগপত্রের মধ্যে কিন্তু পুলিশ এমন কোনো ক্লজ দিয়ে দেয় যার ফাঁক ফোকর, যে আমরা ফাঁক ফোকর বলি না, ফাঁক ফোকর গলিয়ে এই সন্ত্রাসীগুলো বেরিয়ে যায়, এটা অবশ্যই কেউ কামনা করে না। আপনাকে অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা, রাকিব হোসেন সময় দেওয়ার জন্য।